পর্ব 2। সাদিয়া। প্রাতঃকালের মিষ্টি সূর্যের আভাও চারিদিকে তেজ ছড়িয়ে দিচ্ছে। তার নিজস্ব জ্যোতিতে আলোকিত করছে বসুমতীকে। ঘুমন্ত মস্তিষ্কটা একটু সচেতন হতেই সত্তর গা দুলিয়ে সহসা উঠে বসল মায়েরা। চোখের ঘুম হাত দিয়ে ডলে ডলে সরিয়ে চিন্তিত নয়নে পাশ ফিরে তাকালো মায়েরা। না, কোথাও পাশে থাকা লোকটা নেই। কিন্তু গেল কোথায়? তার সতর্ক মস্তিষ্কটা ধীরে ধীরে কাল রাতের সকল কথা মনে করতে লাগল। ওই সাংঘাতিক একটা কথা বলার পর সে নিজেও তখন খুব রেগে গিয়েছিল। ওই বলিষ্ঠ দেহের প্রগাঢ় শক্তির সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে সে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায়। রাগান্বিত কণ্ঠে সে নিজেও বলল, একদম আমার সাথে কোনো রকম জোরাজুরি করবেন না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে একদম কিপ ইউর মাউথ শাট। চিবিয়ে কথাটা বলেই এক প্রকার ধাক্কা দিয়ে মায়রাকে সরিয়ে নিল নিজের থেকে। ক্ষোভ নিয়ে জানালো, তোমার মতো সস্তা তেজ দেখানো মেয়েদের প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নেই। তোমার মতো মেয়ের প্রতি তাকানোরও সময় নেই ফাহাদ ইহাম চৌধুরীর। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে ঠিক করার চেষ্টা করল ইহাম। রাগে শরীর হিসহিস করছে তার। এই গরমে আরও তাপ অনুভব করছে নিজের শরীরে। এটা যেন তার ক্রোধ আগুনের তাপ। তার বাবা মা কি করে এমন একটা মেয়ের সাথে তার বিয়ে দিল? এই অল্প বয়সের বাচ্চা মেয়ের পাগলামি অভদ্রতা বেয়াদবি সহ্য করার মতো ধৈর্য তার নেই। আর না কোনো দিন হবেও। এর যথাযথ একটা বিহিত তার করতেই হবে। নিজেকে সামলানো এখন তার দায় হয়ে গিয়েছে। ওই পরাভূত হৃদয় বড্ড আহত হলো সেই কথার ছলে। চোখ ছলছল করলেও মায়েরা নীরবে ওয়াশরুমে ঢুকে গেল। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই করা উদ্ভট এক গন্ধে পেট পর্যন্ত গুলিয়ে এলো তার। নাক টেনে রুমে এগিয়ে গিয়ে দেখতে পেল জানলার কাছে ওই বদ ক্যাপ্টেনটা সিগারেটের ধোঁয়া টানছে। মুহূর্তে মাথায় রক্ত উঠে গেল মনে হয় মায়েরার। এই লোকটা তো মনে হচ্ছে কোনো দিক দিয়েই তার সাথে মিলে না। তার সম্পূর্ণ বিপরীত এই মানুষটার সাথে সারা জীবন কি করে থাকবে? তাদের এই নামমাত্র সম্পর্ক তো মনে হয় কোনোদিন পূর্ণতা পাবে না। এর কুলকিনারা ঠিক কোথায়? হতাশায় ক্রোধ আরও বাড়ল মনে হয় মায়েরার। চেঁচিয়ে বলে উঠল, অসভ্য অভদ্র ক্যাপ্টেন সাহেব, আপনার এই গু খেতে হলে এখনই আমার রুম থেকে বের হয়ে যান। সহসা তাকালো ইহাম তার দিকে। ওই লাল চোখ দেখে বরাবরের মতোই তার রাগ উবে গেল। একটু নীরব হলেও ইহাম সেভাবেই তাকিয়ে রইল। অনন্তর সে চুপচাপই সিগারেট ফেলে ওয়াশরুমে ঢুকল। হতবিহ্বলে মায়েরা শঙ্কিত নজরে তাকিয়ে রইল কেবল ওয়াশরুমের দরজার দিকে। প্রায় ঘন্টা সময় পার করে মানুষটা কেবল টাওয়াল পেঁচিয়ে রুম থেকে বের হলো। মায়েরা আচমকা নিবারিত মূঢ় হয়ে গিয়েছে। এক প্রকার মোহাচ্ছন্ন হয়েই তাকিয়ে রয়েছে ব্যায়ামপুষ্ট শরীরের এক একটা আকর্ষণীয় মনোহর ভাজের দিকে। দৃষ্টি ফেলার কথা বুঝি ভুলেই গিয়েছে সে। ওই ভিজে পুরুষালী দেহের ভাঁজ যেন তাকে নির্লজ্জ বেহা বানিয়ে দিচ্ছে। সেদিকে গ্রাহ্যকরণ না করে ইহাম চুপচাপ ঘরের কার্বারে রাখা তার ব্যাগ থেকে অলিভ গ্রিন কালারের ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট হাতে তুলে নিল। টি শার্ট পরার ওই সম্পূহনীয় দৃশ্য দেখে ভেতরটা কেমন ছন্নছাড়া হয়ে গিয়েছে তার। দ্রুতগতিতে চোখের দৃষ্টি নিবারণ করে নিল সে। ছি, এতটা নির্লজ্জ হয়ে গিয়েছে কি করে তার বেহা চোখগুলি? গুড় অস্বস্তিতে কেমন চপল হয়ে উঠছে তার চিত্ত। ইহাম তার পাশেই শুয়ে আছে। এই বিহ্বলতা কিছুতেই নিজের ভেতর চেপে রাখতে পারছে না সে। বিছানার দুই পাশে দুজন চুপচাপ নিভৃতে গুটিয়ে আছে। চোখের পাতায় কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না তার। ব্যাকুল অনুভূতিটা যেন তার নির্ঘুম রাতের সঙ্গী হয়েছে সঙ্গোপনে। অনেকটা সময় অতিবাহিত হবার পর বজ্র বেগে যেন ইহাম তাদের মাঝে বরাদ্দকৃত বালিশটা সরিয়ে দূরত্বটুক ঘুচিয়ে নিল। অতর্কিতভাবে হামলে পড়ল মায়েরার উপর। মেয়েটা বিস্তর ভয় কম্পিত কা নিয়ে স্থির রইল। ডাগর ডাগর চোখের চপল দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করল ওই শান্ত অতলস্পর্শ চোখের দিকে। বুকের গহীনে তোলপাড় ঝড়ে শ্বাসরোধ হয়ে আসছে তার। তবুও স্থির থাকার অভিপ্রায় ব্যাকুল দৃষ্টি মেলে দিল ইহামের গভীর নেত্রের পানে। তরাসে ঢোক গিলল ওই শীতল চাউনির প্রবাহে। ফিসফিস কণ্ঠে ইহাম বলল, মায়েরা, আমি যদি নিয়ন্ত্রণ হারিয়ে তোমার লিপে কিস করি তবে মাইন্ড করবে তুমি? মায়েরা নিরুত্তর নির্বাক। দারুণ উচাটনে এলোমেলো শ্বাস নিচ্ছে সে। শ্বাসের টান ক্রমাগত আরো ভারী হলো তার। প্রবল অস্থিরতায় জ্ঞান লুপ্ত হয়ে নিমিষে চোখ বন্ধ করে নিল সে। অদম্য ঈপ্সিত এক বাসনা ইহামের শিরায় শিরায় ধাবিত হলেও সে অবিচল তাকিয়ে রয়েছে মায়রার ওই লাজুক মুখের দিকে। নিজের দৃঢ় ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে না পেরে ছেলেটা অকল্পনীয়ভাবে কপালে কপাল ঠেকিয়ে দিল। সেকেন্ড 10 স্থির থেকে আবারও ছুটে গিয়ে অপাশ ফিরে শুয়ে পড়ল নির্বিঘ্নে। অসম্ভাবনীয় কার্যে অনেকক্ষণই মায়েরা চুপচাপ ওভাবেই চোখ বন্ধ করে রাখল। বেশ সময় নিয়ে সে ধীরে চোখ খুলে পাশ ফিরতেই দেখল মানুষটা যেন স্বাভাবিকভাবেই তাকে অগ্রাহ্য করে ওপাশ ফিরে শুয়ে আছে। লম্বা করে শ্বাস টেনে ধীরে সুস্থে সেটা নির্গত করল মায়েরা। বেশ কিছু সময় নিয়ে সে নিজেকে ধাতস্থ করল। মন্থর গতিতে সে নিজেও তীব্র বেগে চলা অস্থির চঞ্চল এক অনুভূতি নিয়ে পাশ ফিরল।
ঠিক কখন কোন রাতে তার চোখ লাগলো তা সে নিজেও বলতে পারছে না। রাতের কথা মনে হতেই বিপন্ন হলো তার মলিন মুখশ্রী। সারা ঘরে চোখ বুলিয়ে দেখে নিল মানুষটা কোথাও আছে কিনা। ইহামকে কোথাও না পেয়ে চোখ ফেরাতে গেলেই নজর দিল দেয়াল ঘড়ির দিকে। 10:53 হয়েছে। বিস্মিত হল সে। এত বেলা হয়ে গিয়েছে অথচ তার মা তাকে একবার ডাকেওনি। ওই বদ মানুষটাও কিছু বলল না তাকে। ফাতেমা বেগমের ভয়ে শুকনো ঢোক গিলল মায়েরা। দ্রুত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়েই ও ড্রয়িং রুমে গেল। জামাই বাড়িতে অথচ নিজের মাকে এভাবে টিভির সামনে বসে থাকতে দেখে অবাকই হলো মায়েরা। চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবতে বসেছে সে। ফাতেমা বেগম যে ধরনের মানুষ তাতে মেহমান বাড়ি রেখে এভাবে তিনি কখনোই বসে থাকবেন না। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছে না সে। কপালে রেখা টেনে সে এগিয়ে গেল ফাতেমা বেগমের ধারে। মৃদু সুরে বলল, আম্মু রান্নাবান্না শেষ? রিমোট দিয়ে চ্যানেল পাল্টাতে পাল্টাতে ফাতেমা বেগম জবাব দিলেন, না আজ কোনো রান্নাবান্না নেই। একটু পর রাইস কুকারে শুধু ভাত বসাব। অবাক বিস্ময় চোখ বড় হলো মায়েরার। শঙ্কিত কণ্ঠে শুধালো, তাহলে আমরা খাবো কি? শুধু ভাত? ফাতেমা বেগমের মাঝে কোনো বিকার ভাব নেই। যেন মায়েরার চমকপূর্ণ কথাটাও তিনি বেশ নির্দ্বিধায় গ্রহণ করলেন। একটিবার মায়েরার দিকে তাকালেন না পর্যন্ত। স্বাভাবিক স্বরেই বলল, ইহাম বাবার জন্যে কাল রাতে যা যা করেছিলাম সবই রয়ে গেছে। আজ আর কিছু রান্না করতে হবে না। যেহেতু জামাই নেই তাই আর রান্নাও করব না। ঘরের মানুষ কালকের তরকারি দিয়েই খেতে পারবে। চমকে উঠল মায়েরা। বিস্ময় কপাল সরু হয়ে এলো। বিহ্বল কণ্ঠে শুধালো, জামাই নেই মানে? এবার ফাতেমা বেগম তার দিকে তাকালেন। সন্নিগ্ধ কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন, তুই কিছু জানিস না? মায়ের এমন চোখ দেখে ভরকালো সে। মৃদু হাসার চেষ্টা করল পরিস্থিতি সামলাতে। তবুও ভেতরটা অদ্ভুত একটানে হাঁসফাঁস করল জানতে। মানুষটা নেই মানে? চলে গিয়েছে? তাকে তো বলেও নি। মানুষটা কি এতই পাষাণ? এত অ্যাটিটিউড উনার? নিজেকে কি রাজা বাহাদুর মনে করে নাকি? ইহাম বাবা তো ভোরে চলে গিয়েছে। কাল রাতে মানুষটার কাছে যাবার পর থেকেই শিহরণে তার গা ছমছম করছে। মানুষটার প্রতি তীব্র রাগ থাকলেও একটু যেন টানও অনুভব করছে সে। কেন এমন হচ্ছে? এত টান অনুভব করবে কেন সে? ওই মানুষটার সাথে তো আর কোনো সম্পর্কই তৈরি হলো না, তবে কিসের টান তার? কঠিন পাষাণ মানবটা তো তাকে 4 আনার দামও দেয়নি। উল্টে তাকে সস্তা বলে সম্বোধন করেছে। তার মতো মেয়ের দিকে সে নাকি তাকিয়ে দেখবার সময়ও নেই। তবে ওই মানুষটার জন্যে তার টান হবে কেন? শক্তভাবে নিজ মনকেই শাসালো সে। দম্ভ নিয়ে মায়ের কাছে প্রশ্ন রাখল, উনার মা না বলেছিলেন উনি আমাদের এখানে দুদিন থাকবে? তাহলে? আরে ছেলেটা তো ছুটি কাটাতে এসেছিল। কিন্তু তার ওখানে কি না কি জরুরি কাজ পড়ে গেল। কোনো মিশন না ফিশনে অংশ নিতে হবে। তার জন্যে আজ আবার রাঙ্গামাটির কোন পার্বত্য এলাকায় কি কাজ পড়েছে। তাই তো ছুটি না কাটিয়েই আবার তাকে ছুটতে হবে কাজে। আজই ওখানে যেতে হবে। বাসায় মনে হয় কোনো কাজ আছে তাই ভোরেই চলে গিয়েছে। মুখ মলিন হয়ে উঠল মায়েরার। দৃষ্টি আনমনে রেখে নিজে যেন কোন বিষণ্ণতায় ডুবে গেল। একবার কি তার কাছ থেকে বিদায় নেওয়া যেত না? খুব কি ইগোতে লাগতো সেটা? সে কি মানুষটার কেউ না? তাকে কি কিছুই মনে করে না ওই পাষাণ হৃদয়ের মানুষটা? কই দাদি না বলতো স্বামী স্ত্রীর অটুট বন্ধন হয়। এত মিল মহব্বত এই দুনিয়ার আর কোনো সম্পর্কে নেই। তাহলে? তাদের মাঝে অটুট সম্পর্ক তো দূরের কথা, সামান্য ভালো সম্পর্কটাও তৈরি হয়নি 3 মাসে। উল্টে মানুষটা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে সব সময়। ভালো করে কথাও বলেনি। দাদি কবে আসবে চাচার বাড়ি থেকে? মনটা আরো খারাপ হয়ে গেল তার। ফাতেমা বেগম হয়তো ধরতে পারলেন মেয়ের মন খারাপের কথাটা। তিনি নরম সুরে বললেন, মন খারাপ করিস না মা। ছেলেটা হয়তো ব্যস্ততায় তোকে কিছু বলতে পারেনি। তুই বরং সময় করে একবার কল করে কথা বলে নিস। আয় নাস্তা দেই। ফাতেমা বেগম চলে গেলেন নাস্তা দিতে। মায়েরা তখনও চুপচাপ করে বিবশ মুখে দাঁড়িয়ে রয়েছে। মানুষটাকে সে কল করবে? কি বলবে কল করে? যে মানুষটা এতদিনেও তাকে একটিবার কল করার প্রয়োজন বোধ করল না, তাকে কিভাবে কল করবে সে? এটা কি বাড়াবাড়ি দেখাবে? মিথিলা আজ চলে যাবে। মায়েরাকে জোরাজুরি করেছে তার সাথে যেতে। ফাতেমা বেগমও রাজি ছিলেন। কিন্তু মায়েরা কিছুতেই রাজি হয়নি এখন ফুফুর বাড়িতে যেতে। মিথিলা অবশেষে মেয়েটার মনের বিষণ্ণ ভাবের আভাস আজ করে চুপ গেল। যাওয়ার আগে একা চুপি করে মিথিলার কাছে সন্নিগ্ধ কণ্ঠে জানতে চাইল মায়েরা, আপু আমি কি উনাকে একবার কল করে দেখতে পারি? আশ্চর্য, এটা জিজ্ঞাস করার কি আছে? জামাই লাগে তোর আর আমার কাছে জিজ্ঞেস করছিস? অবশ্যই কল দিতেই পারিস। স্বাভাবিকভাবে বলে দেওয়া মিথিলার কথাতেও থতমত খেল মায়েরা। দৃষ্টি নত করে ম্লান কণ্ঠে বলল, উনি তো একদিনও আমায় কল করেনি আপু। উনি করেনি বলে কি তুই করতে পারবি না?
একটু ইগনোর করার পাশাপাশি জোরটাও খাটাস। উনি কিন্তু ভীষণ ধূর্ত আর চতুর, সাবধানে কথাবার্তা বলিস মায়েরা। কোনো সমস্যা হলে জানাস আমাকে। আবারও বলছি ওই বদ ক্যাপ্টেনটার থেকে সাবধান। বেশি বাড়াবাড়ি করলে মামিকে কিন্তু বলে দিবি। সাজবেলা নেমেছে কিছুক্ষণ হয়। সকাল 10টা থেকে এখন পর্যন্ত গাড়িতে বসে আছে ইহাম। সারাদিনের জার্নিটা তার শরীরকে যেমন ক্লান্ত করে তুলেছে, তেমনি সচল মস্তিষ্কটা প্রখরভাবে ছক সাজিয়ে নিচ্ছে মিশনের। খাগড়াছড়িতে বেশ কিছুদিন ধরে এক দল দুর্বৃত্তকারী পর্যটক আর স্থানীয়দের বেশ জ্বালাতন করছে। ডাকাতি, হামলা, অস্ত্র পাচার সহ কাজকর্মও তারা পরিচালনা করছে, যার ফলে রাঙ্গামাটিতে পর্যটন স্থানগুলিতে লোক সংখ্যাও কমে আসছে। তাই তো অথরিটি থেকে নোটিশ এসেছে মাঝরাতেই। 1 মাসের ছুটি কাটাতে এসে একদিন বিরতি নিয়েই আবার ফিরতে হচ্ছে স্বস্তির পছন্দের কাজে। কিন্তু মনটা বড্ড অস্থির হয়ে আছে তার। একে তো সারাদিনের শারীরিক অবসাদ, তার উপর মায়েরা মেয়েটা। সেই মুহূর্তেই তার ভাবনার ছেদন ঘটল আননোন 1 নাম্বারে আসা কলে। সকল বিষাদময় চিন্তায় ইহামের ভেতর তিক্ততায় হাসপাস করে উঠছে। নিঃসন্দেহে মায়েরা মেয়েটা আগুন সুন্দরী। তার অষ্টাদশী লতানো অঙ্গ বড্ড আকর্ষণীয়। দৃঢ় মনোবল আর কড়া ব্যক্তিত্বে ভরপুর ইহামের পক্ষেও নিজেকে ধাতস্থ করা কঠিন প্রায়। তবে মেয়েটার বেয়াদবিপানা আর অভদ্রতা তার শক্ত আবরণে বেষ্টিত হৃদয়েও তীক্ষ্ণ মস্তিষ্ক কোনোটাই মেনে নিতে পারে না। আকারে ইঙ্গিতে বাবা মাকে খানিক বলে আসলেও পুরোপুরি কিছু জানায়নি। জীবনের এক অতি গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়ে এখন প্রখর দুটানায় দোদুল্যমান হচ্ছে তার কঠিন হৃদয়। ধূর্ত বিচক্ষণ মস্তিষ্কটা বারবার ইঙ্গিত দিচ্ছে সম্পর্ক এভাবে বললেই শেষ করা যায় না। হৃদয় যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তখন অপরিচিত নাম্বারটা স্ক্রিনে ভাসতেই কপাল কুঁচকে নিল সে। ক্ষণে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে খুব মিষ্টি সুরেলা কণ্ঠে সালাম এলো। সেকেন্ড কয়েক সময় নিয়ে ইহাম সালামের জবাব নিয়েই থম ধরল। কণ্ঠটা পরিচিত মনে হয়েও হতে পারল না। ফোনের ওপাশ থেকেও শুনশান নীরবতা বিরাজ করছে। অপর মানুষটার নিস্তব্ধতায় তার কপাল আরও কুঁচকে মনে কিছু ঠাউর করার চেষ্টা করল। সময় অতিক্রম হবার সাথে সাথে নিস্তব্ধতা বাড়ায়, অনুমান এবার প্রগাঢ় হল। হাসপাস হৃদয়টা স্থির শান্ত রইল। কিন্তু ওই অসভ্য প্রজাতির ইতর মেয়েটার ভণ্ড হৃদয় মনে হয় সেটা সহ্য করতে পারল না। নিচু মন মানসিকতার চিহ্ন বহন করার মাধ্যমে নিজের উদ্ধতপনা প্রকাশ করল। হঠাৎ নীরবতা ভেঙ্গিয়ে বলে উঠল মেয়েটা, আমাকে বলে গেলে কি আপনার পিত্তি জ্বলে যেত? যাবার আগে একবার ডাকলে তো আপনার গোয়ার ভাব কমতো না। তাহলে চোরের মতো কেন চলে যেতে হলো আপনার? নিমিষে শান্ত মেজাজটা একদম চড়ে গেল তার। চোখগুলি হঠাৎই সলতের মতো জ্বলে উঠল। চোয়াল দৃঢ় করে দাঁতে দাঁত পিষল। আস্তে ধীরে চোখ বন্ধ করে নিজের ক্রোধ দমানোর চেষ্টা করল সে। চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব ম্যানারলেস মেয়ে, এখনই কল কাটো। আর কখনো আমায় কল দিবে না তুমি। তেজস্বী মেয়ে বুঝি দমল না ইহামের কথায়। রাগ দর্প নিয়ে মেয়েটা বলল, কেন কল করব না আপনায়? 100 বার করব, 1000 বার করব। ভালো না লাগলে বিয়ে করেছিলেন কেন? ক্রোধে হিসপিস করে ইহাম ঘন ঘন শ্বাস টানল। এই মুহূর্তে চোখ দিয়ে তার আগুন বের হচ্ছে। মনে হচ্ছে মেয়েটাকে সামনে পেলে একদম পিষে ফেলত। ঝাঁঝোটা কমাতে বিড়বিড় করে একটা গালি ছুঁড়ে কলটা কেটে দিল। রাগে ভেতরটা কটমট করে উঠছে তার। মেয়েটার মূর্খতা তাকে যেন আরো খেপিয়ে তুলছে। ওই মেয়েটার কি একটুও কমনসেন্স নেই? ভদ্র সাবলীল ভাষায় কি কথা বলতে পারে না সে? কোথায় কখন কিভাবে কথা বলতে হয় তার ন্যূনতম জ্ঞানটুক কি নেই ওই নির্বোধ গাধা মেয়েটার? এত নিরেট মূর্খ এক মেয়ে কি করে তার উপর এসে বর্তালো? এই মেয়েকে নিয়ে সংসার নামক বেড়াজালে কি করে জড়াবে সে? তার উপর বাবা মা জোর করছে ওই গাধা মেয়েটাকে নাকি তার সাথে নিয়ে যেতে। মায়েরা চুপচাপ নিভৃতে বসে আছে। চেনা নেই, সম্পর্ক নেই, সামান্য ভালো করে কথাটুক বলার সুযোগ যার সাথে নেই, সেই কঠিন পাষাণ মানুষটার প্রতি অগাধ না হলেও ক্ষীণ কৃশ এক টান অনুভব করে সে। যখনই ফোনের স্ক্রিনে ওই মানুষটার ছবি দেখে তার হৃদয় অশান্ত হয়। ভেতরটা অদ্ভুত শিহরণে দুলে যায়। দিনদুনিয়া সমস্তটা ভুলে সে মগ্ন হয়ে যায় ওই কঠিন হৃদয়ের মানুষটায়। কিন্তু ওই লোকটার নিদারুণ রূপে এড়িয়ে যাওয়া আর হৃদয় সূচের মতো আঘাত করা কঠিন কথাগুলি তাকে ব্যথায় জর্জরিত করে তুলে। কেন এমন একটা সম্পর্কে নিজেকে জড়িয়ে নিল, যার কোনো অন্ত নেই, না আছে কোনো ভিত্তি? তপ্তশ্বাসে ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে মেয়েটার। হন্তদন্ত হয়ে ফাতেমা বেগম এগিয়ে এলেন। তখন বোধ হয় বেলা 12টার উপরে। তিনি এসেই ব্যস্ত ভঙ্গিতে বললেন, কি রে মায়েরা, এখনো তোর কোনো হেলদোল নেই? বসে আছিস কেন? মায়ের প্রশ্ন আর ব্যস্ততায় কপালে ভাঁজ পড়ে মায়েরার। সন্দিহানী চোখে মায়ের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে, কি বলছো আম্মু? কিসের হেলদোলের কথা বলছো? ওমা, সে কি কথা? কি বলছে এই মেয়ে? তুই কি কিছু জানিস না নাকি? ইহাম বাবা তোকে কিছুই বলেনি? মায়ের কথায় বুক মুচড়ে উঠল তার।
কি করে বলবে? প্রথমবার কল দেওয়ার পর ওই লোকটা কথা না বলে দম্ভ নিয়ে কল কেটে দিয়েছিল। আর কথা হয়নি তাদের, আর না ওই লোকটা একবার কল দিয়েছে তাকে। সেই সন্ধ্যা পেরিয়েছে আজ 2 দিন, তবুও ওই মানুষটার থেকে কোনো কল এলো না। আপাতত মায়ের কাছে সেটা গোপন করে ভাবতে বসল কি বলতে চাইছে তার মা। লোকটার কিছু হলো নাকি? কি জানানোর কথা বলছে তার মা? ভেতরে এত ভয় কেন হচ্ছে? সংশয় শঙ্কা তার গলার আওয়াজ অদ্ভুতভাবে নিভিয়ে দিয়েছে। একটুখানি সাহস সঞ্চয় করে যে বলবে কি হয়েছে তাও তার অসার শরীরে জোগাড় হচ্ছে না। মায়ের দিকে নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে আছে সে। মনে হচ্ছে ইহাম বাবা তোর সাথে কিছু বলেনি। হয়তো সুযোগ হয়নি তার। সেসব রাখো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা, এখনই আমাদের ইহাম বাবার বাসায় যেতে হবে। তরাসে গলা চিরে ঢোক নামল মায়েরার। আধুত চিত্রটায় ঘন কালো মেঘের মতো নেমে এলো বিহ্বলতা। মায়ের কৌতূহলের কোনো মানে খুঁজে পাচ্ছে না সে। কি হয়েছে মা, কেন এই প্রথম এত তোড়জোড় করে ও বাসায় যেতে বলছে তা কিচ্ছু বোধগম্যতায় আসছে না তার। এক মিশ্র অনুভূতিতে তার ভেতর ছটফট করছে। কিরে মেয়ে, বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তা না করে তুই বসে আছিস। মায়ের কোনো কথায় যেন মায়েরার কানে ঢুকছে না। তার মস্তিষ্কে বারবার ঘুরপাক খাচ্ছে তাকে কোনো এক কারণে ইহামের বাসায় যেতে হবে। কেন? কোন কারণ তা তার জানা নেই। আচ্ছা, ওই কঠিন পাষাণ মানুষটা কি তার বাড়িতে আছে? নাকি এখনো নিজের কাজে মজে আছে? ওই মানুষটার কথা মনে হতেই হঠাৎ তার ভেতরটা ফেপে উঠল। গলায় বুঝি কিছু একটা দলা পাকিয়ে বিঁধছে প্রবলভাবে। আচমকা ফাতেমা বেগম আবার বলে উঠেন, কিরে মায়েরা, তোর কানে কি আমার কথা ঢুকছে না? ও বাড়ি থেকে খবর এসেছে দ্রুত যেতে হবে, আর তুই এখনো নির্দ্বিধায় বসে আছিস। তোকে নিয়ে কি করব আমি? কি করে সংসার করবি তুই? সংসার শব্দটা শুনতেই বিষণ্ণ হয়ে উঠল তার চিত্ত। মলিন মুখটা চুপসে গেল তার আরো। ওই মানুষটা কি তার সাথে সংসার করবে? সংসার করার কোনো লক্ষণই তো তাদের দুজনের মাঝে নেই। এক দৃষ্টে ভাসমানে তাকিয়ে থাকা চোখগুলি আকস্মাৎ ছলছল করে উঠল তার। তবুও নিজের স্থবিরতা টেনে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, ও বাসায় কেন যেতে হবে আম্মু? আরে বোকা মেয়ে, তোর শ্বশুর ভীষণ অসুস্থ, তোকে দেখতে চাইছে। ঢিলেমি না করে তাড়াতাড়ি কর মা। আর শুন, একটু সুন্দর জামাটা পরিস। একটু ভদ্র পরিপাটি হয়ে থাকিস মা। প্রথমবার শ্বশুর বাসায় যাচ্ছিস, একটু সাজগোছ করিস কিন্তু। আর হ্যাঁ, বাড়তি একটা কাপড় নিস। মায়ের কথা সম্পূর্ণ শোনার ধৈর্য ধীরতা কোনোটাই হলো না তার। এর আগেই তুঙ্গ কণ্ঠে চটপট বলে উঠল, কাপড় কেন নিতে হবে আম্মু? তুমি কি থাকবে নাকি? ফাতেমা বেগম স্নেহপূর্ণ নয়নে তাকালেন মেয়ের দিকে। কাছে এসে বেদনা মিশ্রিত হাসলেন তিনি। যেন উনার হাসির মাঝেই এত বছরের সকল আদর যত্ন দুঃখ কষ্ট ভেসে উঠছে। প্রচলিত এক ত্যাগে দগ্ধ হল উনার কোমল হৃদয়। তিনি এগিয়ে এসে মেয়ের গালে হাত ছুঁয়ে দিয়ে আবার নিজের ঠোঁটের কাছে এনে চুমু খেলেন। চোখ ভর্তি পানি থাকলেও নিজেকে প্রকৃতিস্থ করার চেষ্টা করলেন। মলিন মুখে কৃশকণ্ঠে বললেন, যদি এক রাত থাকতে হয় তোর। বুক ধক করে উঠল মায়েরার। কোমল হৃদয়টা বারবার করে আরোহণ করছে কোনো নাম না জানা এক স্থানে। লম্বা লম্বা শ্বাস টানার ফলে নিজ উদ্যোগে আর কোনো প্রশ্ন করার সক্ষমতা তৈরি হল না। দাঁত খিচে যেন ভেতরের উচাটন আর ব্যাকুলতার লাগাম টানার প্রচেষ্টা করল নিজ মনে। ফাতেমা বেগম মেয়ের অস্থিরতা নীরবে নিশ্চুপে বুঝে নিলেন। ঈষৎ হেসে তিনি জানালেন, চিন্তা করিস না মা, ইহাম বাবা বাসায় নেই। সে রাঙ্গামাটি আছে। ফোঁস করে দম ছাড়ল যেন মায়েরা। তৃপ্তিতে ঢোক গিলে মায়ের পানে কেবলই শান্ত স্থির চাউনিতে তাকালো। তারা দেখিয়ে ফাতেমা বেগম বললেন, তাড়াতাড়ি কর মা, তোর বাবা অফিসেই আছে। হয়তো আমাদের একাই যেতে হবে। পিছন থেকে হেলেদুলে মায়েরার রুমে আসতে থাকা ভরাট কণ্ঠে প্রশ্ন করল তুহিন, কোথায় যাবার কথা বলছো আম্মা? ফাতেমা বেগম ও মায়েরা চকিতে তাকালো তুহিনের দিকে। সে এসেই বিছানার চাদর কুঁচকে ধরাম করে শুয়ে পড়ল সেখানে। মায়েরার দিকে তাকিয়ে মন ভুলানো হেসে মাকে প্রশ্ন করল, কোথায় যাবে? এই ভেটকিও কি যাবে? দুই ভাই বোনকে কথা কাটাকাটির সুযোগ না দিয়ে ফাতেমা বেগম নিজ থেকে মায়েরার আগেই ঝটপট জবাব দিলেন, ইহামের বাবা অসুস্থ, উনাকে দেখতেই ও বাসায় যাব। সোনার ডিম পাড়া হাঁস পাবার মতো চোখগুলি চকচক করে উঠল তুহিনের। কয়েক পল ভেবেই চঞ্চল কণ্ঠে জবাব দিল, আমিও যাব। আঙ্কেলকে দেখে আসা আমারও দায়িত্ব, তাই না আম্মা? হাস্যোজ্জ্বল মুখে তুহিন মায়েরার দিকে তাকিয়ে চোখ টিপে আবারও হাসল। মা মেয়ে দুজনেই হতবাকে তাকিয়ে রইল ছেলেটার দিকে। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। যেতে যেতে ঠোঁটের কোনায় দুষ্টু হাসি ফুটিয়ে মনে মনে বিড়বিড় করল, রেডি থাকো কালনাগিনী, তোমাকে রাগাতে তোমার সাপুরে আসছে। পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার একটা কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইহাম। চোখ মুখে তার গভীর শান্ত ভাব ফুটে উঠেছে। দৃষ্টি অদূরে কোথাও গ্রথিত। কা অবিচল স্থির হলেও হৃদয় খানিক ব্যাকুল হাওয়ায় লঘু দুলছে।
অন্তঃস্থলে বারংবার স্ফুটিত হচ্ছে মায়ারা মেয়েটার লালিত্যপূর্ণ মাধুর্যতা। ওই মাধুরী মুখের স্নিগ্ধতা নিঃসন্দেহে হৃদয় ঘায়েল করার ন্যায়। শান্ত হৃদয়টা মুহূর্তে তোলপাড় করার মতো ওই মোহনীয়া মায়েরাই অবতরণিকা। খোদাতায়ালা কেন ওই ঈপ্সিত দুহিতাকে তার রুচির বিপরীত করে সৃষ্টি করল? উত্তর দক্ষিণ মেরুর মতো কেন তাদের বোঝাপড়াটা? ওই মেয়েটা তার স্বভাবের হলে, মন মতো হলে কি এমন ক্ষতি হতো? আচ্ছা, মায়েরা যদি তার মন মতো হতো, একদম ভদ্র মার্জিত, ঠিক যেমনটা সে চায় তেমন হলে কি সে মায়েরার সাথে খুব বেশি সহজ হতো? তাদের সম্পর্কটা কি আর 10টা-5টা দাম্পত্যের মতোই সরল মহব্বতের হতো? এর উত্তর জানা নেই তার। মন মস্তিষ্ক তার সর্বদা শুধু জানান দেয় মায়েরা মেয়েটা তার উপযুক্ত কিংবা যোগ্য নয়। সে তার মনের একেবারে বিপরীত, একদম কাঙ্ক্ষিতের বাহিরে। তার অভদ্র আচরণ, বেয়াদবি কথা, মুখের উপর তর্ক করা একদম তার রুচির বাহিরে। অথচ মেয়েটা সেটাই করে। আরেকটু গভীরভাবে চিন্তা করলে বুঝি তার শান্ত মুখশ্রীটা রাগে রঙ্গিন হবে। তবে এই স্নিগ্ধ সতেজ সবুজ প্রকৃতি বুঝি তার এই মুহূর্তে অশান্ত করতে কিংবা রাগিয়ে দিতে চায় না। তাই তো ক্রোধটা বাঁচিয়ে লেফটেন্যান্ট ইব্রাহিম খান এসে হাজির হয়েছে। লম্বা সুঠাম দেহের মানুষটা এসেই ক্ষীণকণ্ঠে ডাকল, স্যার। মায়েরার মাঝে বিমগ্ন থাকা ইহামের তীক্ষ্ণ কানও বুঝি শুনতে পেল না ইব্রাহিমের উপস্থিতি। একাগ্রচিত্তে বিরাজ করা ইহামকে পুনরায় ডাকল ইব্রাহিম। ক্যাপ্টেন। সবচিতে পিছন ফিরল ইহাম। ইব্রাহিমকে দেখে মনের সকল চিন্তা বিমগ্নতাকে এক তুড়িতে বিলীন করে দিয়ে মন স্থির ও দৃঢ় করল নিজের দায়িত্বের প্রতি। তার প্রগাঢ় ব্যক্তিত্ব নিয়ে শটান হয়ে দাঁড়ালো ইব্রাহিমের সামনে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোনো খবর পেয়েছ ইব্রাহিম? ইব্রাহিম রয়েসয়ে জবাব দিল। ছোট্ট একটা মুড়ানো কাগজ ইহামের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু আওয়াজে বলল, স্যার, দুর্বৃত্তদের সাথে মজিদ পাহাড়িও জড়িত আছে। ধারণা করা হচ্ছে মজিদ পাহাড়ি ওই ধ্বংসকদের বীজমন্ত্র। স্থানীয় এক চায়ের দোকানদারের কাছ থেকে আস্তানার ছকটা জোগাড় করলাম। ইহাম হাত বাড়িয়ে কাগজটা তুলে নিল। পর্দে পর্দে ভাঁজ খুলে সেটা বেশ মনোযোগ একাগ্রতার সাথে পর্যবেক্ষণ করল। ঠোঁটের কোনায় অনবদ্য এক ক্রূর হাসি ফুটিয়ে ঈষৎ আওয়াজে নিজ মনকেই যেন প্রশ্নবিদ্ধ করল সে। বিড়বিড় করে বলে উঠল, মজিদ পাহাড়ির মেইন টার্গেট কি শুধুই পাহাড়, নাকি ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী? এসো মা, তোমার শ্বশুরের কাছে একটু বসো। বিষণ্ণ মলিন মুখে বললেন শায়লা বেগম। চেহারাটা উনার স্বামীর শোকে শুকিয়ে গিয়েছে। এক ধ্যানে খুব মনোযোগ দিয়ে তাকালো মায়েরা। স্বামী অসুস্থ আর ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছেন বোধ হয় স্ত্রী নিজেই। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এতই গভীর আর মায়া মহব্বতের? এই গভীর সম্পর্কটায় ঠিক কতটা মধু নিহিত আছে? আচমকা অযাচিতভাবে মনস্পটে ভেসে এলো শক্তপোক্ত সুঠাম দেহের কঠিন আবরণে আচ্ছাদিত ইহামের গম্ভীর মুখখানা। শরীরটায় রোমাঞ্চকর শিহরণ বয়ে গেল শতপ্রণোদিত ভাবেই। শুকনো মর্মর পাতায় বৃষ্টি পড়ার মতো গলা ভিজানোর চেষ্টা করল মায়েরা। এক শীর্ণ কৃশ কণ্ঠ কানে লাগতেই চকিতে তাকালো সেদিকে। মায়েরা, মা, আমার পাশে বসো একটু। দৃষ্টিতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাকালো মায়েরা ইসহাক চৌধুরীর দিকে। উনার কথা মতো নিভৃতে বসল বিছানার ধারে রাখা টুলটার মাঝে। শান্ত দৃষ্টিতে স্নিগ্ধতা বিরাজ করে মায়েরা তাকালো উনার দিকে। এক সময়ে ঢাকা শহরের বিখ্যাত আইনজীবী ইসহাক চৌধুরী আজ বয়সের চাপে পড়ে দিন দিন কেমন নুয়ে যাচ্ছেন। এই তো হঠাৎ অসুস্থতায় শরীরটাও যেন ভেঙে এসেছে উনার। ইসহাক চৌধুরী হাত বাড়িয়ে দিতেই মায়েরা আগ বাড়িয়ে সেটা ধরল। তিনি মলিন হেসে নিজের হাতটা উঠিয়ে দিলেন মায়েরার মাথার দিকে। আলতো করে বুলিয়ে দিয়ে মৃদু সরু কণ্ঠে বললেন, আমার ঘরের লক্ষ্মী একটা মেয়ে। কিছুদিন পর আমার শিফুও চলে গেলে এই ঘর আলোকিত করবে আমার এই মেয়েটা। জানি না সেটা দেখবার ভাগ্য হবে কি না আমার। খেয়াল করল শায়লা বেগম মুখ চেপে ফুপিয়ে উঠলেন। মায়েরার খুব খারাপ লাগল। সে নিজের শ্বশুরের হাতটা ধরে নরম গলাতে বলল, বাবা, এসব কথা বলবেন না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শুধু শুধু চিন্তা করে শরীরটা আরো খারাপ করবেন না। মায়েরার এত সুন্দর কথার পিঠে ম্লান হাসলেন ইসহাক চৌধুরী। ফাতেমা বেগম অভিভূত হলেন মেয়ের কথায়। যাক, মেয়েটার সুবুদ্ধি হয়েছে তাহলে শ্বশুর বাড়ি আসায়। ছটফট করা মেয়েটাও কেমন নীরবে শ্বশুর শাশুড়ির সামনে ভদ্র সাবলীল হয়ে আছে, ভারস্থিরে কথাও বলছে। তিনি এগিয়ে এলেন। মেয়ের পাশে দাঁড়িয়ে অভয় দিয়ে বললেন, হ্যাঁ ভাইজান, শুধু শুধু চিন্তা করবেন না। আপনি একদম ঠিক হয়ে যাবেন। পাশ থেকে শায়লা বেগম কাদো গলায় বললেন, দেখুন না বেয়ান, সারাক্ষণ মুখে শুধু অলুক্ষণে কথা লেগেই থাকে। এত করে বলি শুনতাই চায় না আমার কথা। বিছানায় শয্যা ইসহাক চৌধুরী মলিন হেসে রয়েসয়ে জবাব দিলেন, এই নশ্বর দুনিয়াতে কি আমরা সবসময় থাকবো শায়লা? একদিন তো আল্লাহর নিকট যেতেই হবে আমাদের। এটা যত তাড়াতাড়ি মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর পথে ধাবিত হওয়া যায় ততই মঙ্গল। মায়েরা মুচকি হাসল। সুরেলা কণ্ঠেই জবাব দিল, এমন কথা মুটেও বলবেন না বাবা। আমি আমার আব্বুকে খুব ভালোবাসি।
আপনার ঘর আলো করতে যখন এখানে আসব তখন আপনাকে না পেলে কি করে হবে বাবা? আমি আবার বাবা নামক ছায়া ছাড়া শান্তি পাই না। ছলো নয়নে ফাতেমা বেগম মুচকি হাসলেন। সেই সাথে মায়রার শ্বশুর শাশুড়িও হেসে উঠলেন। শায়লা বেগম হাত ছেড়ে ডাকলেন শিফুকে। মেয়েটা বুঝি ডাকের সাথে সাথে বিরক্ত মুখশ্রীতে এগিয়ে এলো। থমথমে মুখে মাকে শুধালো, কিছু দরকার আম্মু? হ্যাঁ মা, তুই একটু তোর বাবার পাশে বস, আমি একটু ড্রয়িং রুমে যাই। শিফু ঘাড় বাঁকিয়ে একবার দরজার দিকে তাকালো। এমনিতে বাসায় একটা বাদর এসেই তার ঘাড়ে বসার চেষ্টা করছে, এর চেয়ে বাবার এখানে চুপচাপ ফেসবুকে ঘুরাই ভালো। কি এক শান্তি, ঘরের বসেই সারা দেশ ঘুরা যায়। ফাতেমা বেগম আগে আগে ড্রয়িং রুমে চলে গেলে শায়লা বেগম পিছন থেকে মায়রার হাত ধরলেন। আচমকা হাত টানায় কিছুটা ভড়কে গেল মায়রা। চকিতে বিস্ময় নিয়ে তাকালো সে নিজের শাশুড়ির দিকে। হঠাৎ উনার মুখটা আরো বিবশ হতে দেখা গেল। তিনি শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মায়রা আম্মা, তোমার আর ইহামের মাঝে কিছু কি হয়েছে? ধক করে উঠল মায়রার বুকটা। আশ্চর্য, উনি হঠাৎ করে এসব কেন জিজ্ঞেস করছেন? কিছু কি জানেন উনি? কিন্তু কিভাবেই বা জানবে? তাদের মধ্যকার বিপরীত সম্পর্কের কথা তো কেবল সে আর ওই পাষাণ মানুষটাই জানে। তবে কি ওই বদ ক্যাপ্টেনটাই কিছু বলেছে? ভয়ে শুকনো ঢোক গিলল মায়েরা। কি জবাব দিবে চিন্তায় মেয়েটার মুখ ম্লান হয়ে আসতে চাইছে। সে তবুও নিজেকে ধীর করে এক টুকরো হাসার চেষ্টা করল। কম্পিত কণ্ঠে আমতা আমতা করে জানতে চাইল, কেন মা? এসব কেন জিজ্ঞেস করছেন? কি জানি ছেলেটার কি হলো? যাবার আগে কি কি যে বলে গেল কিছুই মাথায় ঢুকল না। তবে তার কথার মানে স্পষ্ট বুঝা গিয়েছে সে তোমার উপর রেগে। কিছু ঝামেলা হয়েছে কিনা তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আকস্মাৎ রাতে দাঁত কটমট করে উঠল মায়রার। চিবুক শক্ত হয়ে এলো তার। ইহামের উপর ভীষণ রেগে স্ফীত অবস্থা। তবুও শাশুড়িকে অভয় দেখিয়ে বুদ্ধিমত্তার সাথে জানালো, তেমন কিছু না মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে আমাদের মাঝে। আনমনে শায়লা বেগম বিড়বিড় করে বললেন, ঠিক থাকলেই ভালো আম্মা। ছেলেকে এত বছর পর বিয়ে করিয়েছি যাতে ছেলে সুখে থাকে, শান্তিতে থাকে। শায়লা বেগম আগে আগে চলে গেলে রাগে কিরমির করতে থাকে মায়রা নীরবে নিভৃতে। ওই মানুষটার সাথে অবশ্যই দফারফায় আসতেই হবে তাকে। আপনার ছেলের শান্তি কোথায় আছে দেখি আমি। বাবার রুম থেকে ফোনস কল করতে করতে আসার পথে একদম অনাকাঙ্ক্ষিতভাবে অতর্কিত কেউ যেন হামলে পড়েছে শিফুর উপর। আকস্মিক ঘটনাটায় ঠিক কি হলো সে নিজেও যে বুঝতে পারছে না। কিংকর্তব্য বিমূঢ় মস্তিষ্কটা ফাঁকা প্রায়। বিস্ময় বিমূঢ় হয়ে সামনে তাকাতেই দেখতে পেল তুহিন দুষ্টু হাসিতে ঠিক তার মুখের কাছাকাছি দাঁড়িয়ে। হতবিহ্বলের কপাল কুঁচকে খুব মনোযোগ দিয়ে তাকালো তুহিনের পানে। ফর্সা ক্লিন শেপ করা গালের কমলা আভার ঠোঁট গুলিতে নজর আটকালো তার। তুহিন শিফুর ওমন চাউনি দেখে ঠোঁট কামড়ে হাসল। অভিভূত হয়ে মন্ত্রমুগ্ধের মতো সে তুহিনের ওই মুগ্ধকর হাসির পানে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে তার ভ্রম কাটলে মস্তিষ্ক সজাগ হল। কপালে ঈষৎ ভাঁজ ফেলে সে সবটা অনুমান করার চেষ্টা করল। বাবার ঘরে থেকে আসার পথে আচমকা এই বজ্জাতটা কি তার হাত চেপে এই রুমে নিয়ে আসেনি? বিষয়টা সবটা আন্দাজে এনে ফুঁসে উঠল মেয়েটা। নিজের দিক ঝুঁকে থাকা তুহিনকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেও সে পারল না। অগত্যা দেয়ালের সাথে আরও সেটে রইল সে। ভেতরের সদ্য জন্মানো আকুলিবিকুলি অনুভূতিগুলি তাকে বেসামাল করে দিচ্ছে। ছোট্ট হৃদয়টা দ্বন্দ্ব নিয়ে সেটা সামলে আগুন ঝরা চোখ মুখে তাকালো তুহিনের পানে। দাঁত কামড়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা? তুহিন মৃদু হাসল। দারুণ মন মাতানো কণ্ঠে জবাব দিল, কালনাগিনীকে বন্দি করতে সাপুরের একটুখানি কৌশল। ওই ভীষণ গভীর কথার মানেটা শিফু বুঝল কিনা জানা নেই তার। তবে মেয়েটার ভেতরে এই কথা আন্দোলনে নেমেছে। ষোড়শী মেয়েটার পিছলে যাওয়া হৃদয় প্রথম দেখাতেই তুহিনকে বড্ড মনে ধরেছে। আর এই মুহূর্তে এমন ধরনের কথা সত্যি তার শ্বাস ঘন করে তুলছে। এত অদ্ভুত অনুভূতিতে তার ভেতর কেন ফেপে উঠছে? শুকনো ঢোক গিলে চেহারায় রাগ প্রকাশ করার চেষ্টা করে বলল সে, অসভ্য বাদর একটা, এখনই সরুন। এতই সাপুরে হবার ইচ্ছা থাকলে সমুদ্রের তলদেশে গিয়ে বেলচ সি ধরুন গিয়ে। যার এক ফোঁটা বিষ 1000 জনের মৃত্যুর দিতে পারবে। তুহিন শিফুর ধাক্কাতে একটুও সরল না। নিয়মিত জিমে যাওয়া ছেলেটার শরীর হেলাফেলা করে ফেলে দেওয়ার মতো একদমই নয়। সে সেখানে অটল দাঁড়িয়ে থেকেই দেয়ালে ঠেকানো হাতটা আরও দৃঢ় করে। আরেকটু এগিয়ে গেল শিফুর কোমল মুখের দিকে। মেয়েটা যেন অস্বস্তিতে কুঁচকে নিয়েছে মুখ। ফিসফিস করে সে বলল, সাপ নিয়ে বুঝি তোমার খুব ভালো ধারণা আছে? হবেই তো, কালনাগিনী বলে কথা। কালনাগিনী শব্দটা শুনতাই শিফু তেড়ে উঠল। দাঁত কটমট করে তুহিনের পায়ে পাড়া দিয়ে উঠল সে। আচমকা ব্যথায় মনে হয় তুহিন দেয়ালে ঠেকানো হাতটা ঢিলে করতেই শিফু হাতের ফাঁক দিয়ে খানিক দূরে সরে গেল। দ্রুত দরজার কাছে গিয়ে থেমেই আবার পিছু ঘুরল।
তেজ নিয়ে বিড়বিড় করে জানালো। শুধু যে কালনাগিনী বলেন, একদিন দেখবেন সত্যি কামড়ে দিয়েছি। অসভ্য বাদর একটা। তুহিন মুচকি হাসল। চমৎকার হাসি মুখেই বলল, এই কালনাগিনীর বিষে আমি আক্রান্ত হতে রাজি আছি। তোমার সমস্ত বিষটুক আমি স্বেচ্ছায় আস্বাদন করতে রাজি কালনাগিনী। রাগে গোজগোজ করতে করতে মায়েরা বাসার কোনো একটা রুমের দরজা খুলে ঢুকে এলো। কোথায় এসেছে, কার রুমে এসেছে সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা নেই তার। ফাঁকা রুমটায় এসে ফোঁসফোঁস করে দম নিল সে। তার ভেতরে টকবক করছে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরীর জন্যে জমানো জেদ। ফোনের লকটা খুলে আগে হোয়াটসঅ্যাপে ঢুকল। ইহামের নাম্বারটা পাষাণ ক্যাপ্টেন দিয়ে সেভ করা। হন্তদন্ত হয়ে সেটায় ভিডিও কল দিল। একবার রিং হয়ে কেটে গেলে ও পাশ থেকে রিসিভ হলো না তা। ক্রোধে হিসপিস করতে করতে আবারও কল দিল। একবার দুবার রিং পাড়ার পর কল রিসিভ হলে স্ক্রিনে ভেসে উঠল কঠিন আদলে ভরপুর একটা গম্ভীর মুখাবয়ব। মায়েরা একপল সেদিকে তাকিয়েই নিজের বেসামাল ক্রোধ উগলে দিল। এই যে অসভ্য বদ ক্যাপ্টেন! কি মনে করেন কি আপনি নিজেকে? নিজেকে কি মহান ভাবেন? কোন দেশের রাজা বাদশাহ আপনি, যে সবাইকে আপনি গোলাম ভাববেন? কারো কোনো দাম নেই আপনার কাছে? এক বিন্দু কি দাম দেন আমাকে? মানুষ ভাবেন আমাকে? এতই যখন আমাকে আপনার ভালো লাগে না, অপছন্দ করেন, তবে বিয়েটা কেন করতে গেলেন? বিয়ের আগে দেখেননি? তখন না করতেন। বিয়ে হবার পর এমন করার কি কারণ? ইহাম শান্ত ভঙ্গিতে স্থির বসে রইল কেবল। মায়েরার এত এত কথা তার কানে ঢুকল কি না তা তার মুখ দেখে এক অনু বুঝার জো নেই। বরঞ্চ কপাল কুঁচকে সে যেন খুঁটিয়ে কিছু পর্যবেক্ষণে আবিষ্ট। মায়েরা সেদিকটা খেয়াল না করে গলা উঁচিয়ে আরও কিছু বলবে তার আগেই ফোনের ওপাশ থেকে গম্ভীর মুখের মানুষটা সরু ধারালো কণ্ঠে শুধালো, এই মেয়ে তুমি আমার রুমে কি করছো? মায়েরা স্তম্ভিত হলো। নীরবে কপাল কুঁচকে সেও তাকালো ইহামের দিকে। মানুষটা ফোনের স্ক্রিনে তীক্ষ্ণ নজরে চোখ বুলাচ্ছে। বিস্ময় সে একবার ইহামের দিকে তাকিয়ে আবার ঘাড় বাঁকিয়ে আশপাশটা দেখল। সুন্দর পরিপাটি ভাবে গুছানো এই ঘরটা কি ওই গম্ভীর মানুষটার? আর কোনো ঘর পেল না সে? ঘুরে ফিরে এই বজ্জাত মানুষটার ঘরেই আসতে হলো তার? পরক্ষণে তার অনুরাগী মন আওড়ালো, তাতে কি হয়েছে? ঘরটা কি লোকটার একার নাকি? এক সময় তো এটা তারও ঘর হবে। মুখ বাঁকিয়ে মায়েরা তাকালো ইহামের দিকে। কি হলো? আমার রুমে কি করো তুমি? তো কি হয়েছে? রুমটা কি আপনার নামে কাওলা করা নাকি? এটা এক সময় আমারও রুম হবে, আমিও এর অংশীদার। ইহাম বোধ হয় একটুক্ষণ চুপ রইল। সরুশ্রু চোখে তাকিয়েই রইল তার দিকে। নীরবে ওমন শানিত নজর দেখে মায়েরা ভরকালো খানিক। নিজের কথার গভীরতা বুঝে বিব্রত বোধ করল। যেখানে তাদের মাঝে নৈসর্গিক কোনো সম্পর্কই নেই সেখানে এইভাবে এতটা আবলীল অকপটে বলা কথাটা ঠিক যুক্তিসঙ্গত হলো না। ইতস্তত বোধ করে মায়েরা ক্ষীণ গলায় বলল, আপনি আপনার মাকে কি বলেছেন? আগে বলো, তুমি আমার রুমে কি করছো? তুমি কি আমাদের বাসায় গিয়েছো মায়েরা? না, আমি আপনার রুমটা তুলে আমাদের বাসায় নিয়ে এসেছি। মায়েরার তোত্তারামি কথায় ইহামের মেজাজের খেই হারালো। শান্ত মেজাজটা মুহূর্তে এই অভদ্র মেয়েটা উত্তপ্ত করে দিতে পারে। গুরুত্বপূর্ণ একটা মিটিং এ যাবে, এখনই তার মাঝে মেজাজ চড়িয়ে অপারেশনের খামতি সে কিছুতেই করতে পারে না। এমনিতেই মজিদ পাহাড়ি ওত পেতে আছে। এই মিশনে এক চুল এদিক ওদিক হওয়া মানে তার নিজের সাথে তার টিমের 14 জন সৈনিকের জীবননাশ। নিজেকে ধাতস্থ করে শান্তহীন গলায় সে বলল, তুমি আমায় কল কেন করেছ মায়েরা? তোমাকে না বলেছিলাম আমায় কল দিবে না? দিব। 101 বার কল দিব আপনায়। আমি আপনার স্ত্রী হই। বিয়ে করে সব কিছু থেকে এড়িয়ে যেতে পারেন না আপনি। মায়েরার কি হলো আজকে জানে। নিজের সাহসের বেশি কথা হয়তো ইহামকে বলে দিচ্ছে নির্বিঘ্নে। তবুও দমে যাচ্ছে না এক চুল। কি বলতে চাইছো তুমি? দেখো মায়েরা, আমার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমার বাজে বকবক শোনার মতো সময় আমার একটুও নেই। সময় নেই মানে? সময় কেন থাকবে না আপনার? বউকে সময় দিতে পারবেন না তো বিয়ে কেন করলেন? সারা জীবন অনুর থাকতেন। মেজাজ খানিকটা তিরিক্কি করে ইহাম মৃদু চাপা স্বরে জবাব দিল, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাইনি। শুধুমাত্র বাবা মার কথায় রাজি হয়েছি। বিয়ের আগে যদি জানতাম তুমি এতটা অভদ্র বেয়াদব তাহলে কখনোই সেদিকে আমার ছায়াকেও নিতাম না। মায়েরার অন্তর ব্যথিত হলো সেই কথার আঘাতে। চোখ ছলছল করে উঠলেও নিজেকে দৃঢ় করে নিল। কাঠ গলায় বলল, আপনি তো খুব ভদ্র আদবকায়দা জানেন, তাহলে নিজের মাকে কি বলেছেন আপনি? স্বামী স্ত্রীর মাঝের কথা কোন ভদ্র মানুষ মাকে জানায় শুনি? ইহাম কয়েক সেকেন্ড নীরব রইল। পরক্ষণে রাশভারী গলায় বলল, স্বামী স্ত্রী মায়েরা? তুমি আমায় সত্যি স্বামী বলে মানো কি? আগে স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কথা বলতে হয় তা শিখে আসো। তুমি ও বাসায় কেন গিয়েছো তা জিজ্ঞেস করতাম, কিন্তু তোমার অভদ্র আচরণ আর 1 মিনিটও সহ্য করতে পারবো না বলে তাও করলাম না। আমার সময়ের দাম আছে।
তোমার মতো বেয়াদবের সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই আমার। গট করে কলটা কাটার শব্দ হলো। মায়েরা কিটপল নির্বাক বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তার স্তম্ভিত ফিরতেই আচমকা জর্জরিত হৃদয় নিয়ে একলা ঘরে ফুপিয়ে উঠল মেয়েটা। মজিদ পাহাড়ির সাথে চাকরির সূত্রলগ্ন থেকে ইহামের দ্বন্দ্বের সম্পর্ক। সরাসরি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হবার পর এক অপারেশনে গিয়ে তার মজিদ পাহাড়ির সাথে প্রথম সাক্ষাৎ। মজিদ পাহাড়ি তখন তার দূরদর্শিতার কারণেই আটক হয়েছিল। পরে অবশ্য কিভাবে ছাড়া পেয়েছে তা ধারণা নেই। তবে এখন আন্দাজ করতে পারছে ভয়ঙ্কর দুর্বৃত্তের লিডার ওই মজিদ কেবল তাকে ঘায়েল করতেই ফিরে এসেছে এই এলাকায়। প্রচণ্ড চতুর আর ধূর্ত ওই মজিদকে একেবারে কাবু করা মোটেও সহজ নয়। বয়স 40-এর উপরে হলেও দেখতে শুনতে গায়ে বেশ বল আছে। দস্যু একটা ভাবও আছে। যদিও এখন সে দেখেনিও কেমন হয়েছে এতগুলি মাসের ব্যবধানে। এখনও তাদের সরাসরি সাক্ষাৎটা হয়নি। মোটামুটি অনেকটা ঘায়েল কিভাবে করা যায় মজিদকে সেই মিটিং শেষ করেই ইহাম আবার কটেজের ব্যালকনিতে এসে দাঁড়ালো। অলিভ গ্রিন কালারের ট্রাউজারের প্যাকেট থেকে ফোনটা বের করেই তাতে কল লাগালো মায়ের ফোনে। শায়লা বেগম তখন ফাতেমা বেগমের সাথে গল্প করতে করতে বিকেলের নাস্তা রেডি করছেন। হঠাৎ উনার ফোনে কল আসায় পকোড়ার ডো মাখা এঁটো হাতে তিনি এগিয়ে গেলেন টেবিলে রাখা ফোনের উপর। ছেলের কল পেয়ে খানিক ঘাবড়ালেন তিনি। অস্থির হৃদয় নিয়ে ফোন রিসিভ করলেন। আসসালামু আলাইকুম আম্মা। ওলাইকুম আসসালাম বাবা। কেমন আছিস বাবা? ভালো আছি আম্মা। তোমরা কেমন আছো? ছেলের প্রশ্নে খানিক বিচলিত হলেন শায়লা বেগম। উনাকে নীরব দেখে ইহাম আবার প্রশ্ন করল। কি হলো আম্মা? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? মায়েরা কি আমাদের বাসায় এসেছে? চিন্তিত হলেন ভদ্রমহিলা। তার মানে ছেলের সাথে বৌমার কথাটা হয়। মায়েরা কি বলে দিয়েছে ইসহাক চৌধুরীর অসুস্থতার কথা? একটু দমলেন তিনি। ইতস্তত বোধ করে জবাব দিলেন। হ্যাঁ বাবা, মায়েরা ওর মা আর ভাই আমাদের বাসায় এসেছে দুপুর দিকে। আসলে তোর বাবা একটু অসুস্থ, তাই মায়েরা আম্মাকে দেখতে চাইছিলেন তিনি। বাবার অসুস্থের কথা শুনে অস্থির হল ইহামের কঠোর হৃদয়। আশ্চর্যে কপাল কুঁচকে এলো তার। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, আব্বা অসুস্থ? আর তুমি আমাকে একবার বলনি আম্মা? হু হু করে উঠল শায়লা বেগমের হৃদয়। একমাত্র আদরের ছেলে বাবা বলতে প্রাণ। এই কথা শুনে কেমন তেড়ে উঠে মাবুদ ভালো জানেন। শায়লা বেগমকে আবারও নীরব থাকতে দেখে ইহাম গলার শান্ত আওয়াজ ব্যস্ত ভঙ্গিতে উঁচু করল। খেক গলায় শুধালো, কি হলো আম্মা? আব্বা অসুস্থ আর সেই কথা তুমি আমাকে বলার প্রয়োজন মনে করলে না? আমাকে এটা জানানোর দরকার ছিল না? মন খারাপের বিষণ্ণতা শায়লা বেগমের চোখে মুখে। স্বামীর অসুস্থতা, একমাত্র বড় ছেলের দূরত্ব উনাকে কতটা অসহায় করেছেন তা যেন চোখে মুখে ফুটেছে উনার। মলিন মুখে উদ্রেক কণ্ঠে জানালেন শায়লা বেগম, তুই একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিস। কি করছিস, কত ব্যস্ত আছিস তা আমি কি করে জানব? তাইতে তোকে ঝামেলা দিতে চাইনি, এই কারণেই বলা হয়নি তোকে। প্রচণ্ড বিরক্ত ভাব ফুটে উঠল ইহামের চোখে মুখে। বিতৃষ্ণা অভিভঙ্গি নিয়ে নিঃসম্পুহ স্বরে বলল, ডাটা অন করো, আমি ভিডিও কল দিচ্ছি। রাখো বাবা, আমার ফোনে এমবি শেষ। তুই মায়েরা নয়তো শিফুর ফোনে কল দে। আর কোনো জবাব না দিয়ে ইহাম উৎকণ্ঠিত হয়ে কল কাটল। যত দ্রুত সম্ভব হোয়াটসঅ্যাপে গিয়ে কল লিস্টে থাকা মায়েরার নাম্বারটা ঢেঙ্গিয়ে শিফুর নাম্বার খুঁজতে উদ্গ্রীব হল। রাগী কঠোর ভঙ্গিমায় কথা বলা ভাইয়ের সাথে শিফু খুব একটা সহজ নয়। বরং বাবার চেয়ে ভাইকে বেশি ভয় পায় সে। বাঘ সিংহের চেয়ে বোধ হয় তার শক্ত ভার গলায় কথা বলা ভাইয়ের প্রতি সে ভীত। শিফু ক্যামেরাটা ব্যাকে রেখেই নিজের রুম থেকে এগিয়ে যেতে লাগলো বাবার রুমের দিকে। স্কিনে ভাসছে অ্যাশ কালার টাইট ফিট উঁচু মাসেল দেখানো হাফহাতার টি শার্ট, গায়ে দেওয়া একটা অস্থির মুখ। শিফু দ্রুত নিজের পা বাবার রুমের দিকে এগিয়ে নিয়ে গেলে ফোনের স্ক্রিনেই কপাল কুঁচকে তাকালো ইহাম। বিষয়টা একটু খেয়াল করতে সত্বর বলে উঠল, ওয়েট শিফু। ভাইয়ের নিষেধ আঞ্জা পেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল শিফু। ফোনের স্ক্রিনে ভাসা দৃশ্য দেখে ইহাম নিজেও কপালের ভাঁজ আরও সরু হলো তার। এটা কি আদৌ সম্ভব? এটা ওই অভদ্র বেয়াদব মেয়েটাই? বিস্মিত নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইহাম। ইসহাক চৌধুরী শুয়ে আছেন বিছানায়। তার পাশেই বসে মায়েরা মাঝারি আকার একটা প্লেট থেকে আঙ্গুল তুলে খোসা ছাড়িয়ে তা মুখে দিচ্ছে উনার। দুজন বোধ হয় কিছু নিয়ে কথাও বলছে। খানিক সময় নির্বাক থেকে মোটা গলায় বলে উঠল ইহাম, আব্বার কাছে ফোনটা দে। রোবটের মতো স্থির থাকা শিফু দ্রুত বাবার কাছে গেল দরজার কাছ থেকে। বাবার হাতে ফোন ধরিয়ে দিয়ে চঞ্চল কণ্ঠে বলল, আব্বু ভাইয়া কল দিয়েছে, কথা বলো। ফোঁস করে একদম নিঃশ্বাস ছাড়ল শিফু। পাশেই মায়েরাকে তার দিকে কুঞ্চন করে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসার চেষ্টা করল মেয়েটা। ভাবি আমি যাই? তুমি বরং কথা শেষ হলে আমায় ডাক দিও। শিফু এক দৌড় দিয়ে ঘর থেকে বের হলো।
ড্রয়িং রুম পেরিয়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে গিয়েই খেয়াল করল তুহিনকে। শিফু টিফু এগিয়ে আসো, স্নেক নিয়ে তোমার সাথে একটু গবেষণা করি। শিফু তুহিনের দিকে তাকিয়ে মুখ ঝামটা দিয়ে নিজের ঘরে চলে গেল। ধরাম করে দরজা লাগিয়ে দিতেই মুচকি হেসে উঠল ছেলেটা। নিজের রুমে একা একা বসে আছে মায়রা বিবশ চিত্তে। তার ভাবনার মূল কেন্দ্রে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী। আচ্ছা, ওই লোকটার হৃদয় কি দিয়ে তৈরি? কলেজে শাড়ি পরা দেখা ওই মেয়েটাকে কি খুব ভালোবাসে সে, তাই তার থেকে সবসময় এড়িয়ে যায়? মানুষটা কি বুঝতে পারে না কিছুই? বাবা মার কথায় বিয়ে যখন করেছেই তাহলে দায়িত্ব নিতে সমস্যা কি উনার? কেন এতটা অবহেলা করে ওই মানুষটা? আচ্ছা, উনি বারবার কেন তাকে অভদ্র আর বেয়াদব বলে? সত্যি কি সে খুব বেশি বেয়াদবি করে নাকি? ওই মানুষটার সাথে একেবারে গলে যাওয়া কি তার সমীচীন? কই বিয়ের 2.5 মাসেও তো একবার তাকে কল দেয়নি মানুষটা, একটু খোঁজ নেয়নি তার। উল্টে তাকে প্রথম সাক্ষাতেই কত ভয়ঙ্কর একটা কথা বলে দিল অনায়াসে। তবুও যদিও একটু ভালো ব্যবহার করে 2-1টা কথা বলতো। হতে পারে সে কষ্টের তাড়নায় সেদিন একটু রাগ দেখিয়েছে, কিন্তু সেই পাষাণ মানুষটা কি করল? তাকে কি ভালো করে বুঝিয়ে একটু কিছু বলা যেত না? বরঞ্চ তাকে অভদ্র বেয়াদব তকমা দিয়েছে সে। তাকে অনায়াসেই বলে দিল তার প্রতি ওই মানুষটার কোনো আগ্রহই নেই, তাকানোর সময় নেই। এই কষ্টগুলি, এই যন্ত্রণাগুলি ওই মানুষটা কেন একটুও বুঝার চেষ্টা করে না? এত যাতনা পাবার পরও কি করে একেবারে হাওয়াই মিঠাই হয়ে যাবে সে? তাহলে এটাই থাকলো, কাল বা পরশুই আমরা রওনা দিব রাঙ্গামাটি। কি বলিস? আচমকা ভাইয়ের মুখে এই কথা শুনে চমকে উঠল মায়েরা। সকল বিবশ ভাব মুহূর্তে পরিবর্তন হলো বিস্ময়। কপাল কুঁচকে সে তার ঘরের বাহিরে ভাইয়ের কথায় আর পাতল। আচ্ছা, তুই সব কিছু রেডি করে সকলকে ইনফর্ম করে দে। ফোনের ওপাশের কথা শোনা হলো না মায়েরার। তবে তার ভাই হু হ্যাঁ ওকে ওকে করতে করতে কল কাটল। তুহিন পা বাড়ানোর আগেই বিদ্যুৎ গতিতে মায়েরা এগিয়ে এলো। হুট করে জড়িয়ে ধরল ভাইয়ের হাত। শুরু হলো আকুতি মিনতি। পায়ে পর্যন্ত পড়ল তার ভাইয়ের। অবশেষে তেলবাজি করতে করতে বজ্জাত ভাই জানালো, ঠিক আছে তাহলে তোর ননদকেও রাজি করতে হবে। বিস্ময় হতবাকে মায়েরা প্রশ্ন করল, ভাইয়া মাথা ঠিক আছে তোমার? ও অনেক ছোট, তুমি ওকে দরকার পড়লে কাবিন করে 10 বছর রাখব। তবুও ওই কালনাগিনীকেই চাই আমার। বাকিটা তুই ভাব যেতে চাস নাকি না। শীষ বাজাতে বাজাতে তুহিন চলে গেল। মায়েরা পড়ল এক চিন্তায়। কিছুক্ষণ দুটানা করতে করতে স্থির করল নিজের মন। আচমকা ইহামকে কল্পনা করতে করতে অনমন্যস্ক হয়ে বিড়বিড় করল, আমি যা ভেবে আপনার দ্বারস্থ হচ্ছি সেটা আদৌ সম্ভবপর হবে কি ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী? রজনী বোধ হয় তখন 10টার উপরে। ইহাম নিজের বরাদ্দকৃত রুমে একা বসে আছে। নভেম্বর মাসের শেষ দিক চলে। তবুও ঠান্ডার খুব বেশি কোনো নাম দাম নেই। পার্বত্য এলাকা বিধায় হিমেল হাওয়া বয় শরীরে। খুব ভোরে মৃদু কুয়াশাও দেখা যায়। অথচ শহরে গরমের অন্ত নেই। মৃদু কুয়াশাচ্ছন্ন রাত্রির অনেকটা উঁচুতে তাদের অবস্থানরত কটেজটা। ইট পাথরের তৈরি হলেও ভেতরটা দেখলে নিঃসন্দেহে কেউ বলবে কাঠের তৈরি ঘর। চারিদিকে ঘন গাছপালার ভিড়ে কাঠের কুটিরের ফিল দিতেই বুঝি তাদের এই ব্যবস্থা। বেশ আরাম আর স্বস্তি পাওয়া যায় রুমের ভেতর। দৃষ্টি অদূরে মৃদু নিহার ঘেরা আবছা গাছপালার দিকে নিবন্ধ থাকলেও তার অবচেতন মন আওড়াচ্ছে মায়েরাকে। কি সাংঘাতিক ব্যাপার! হুটহাট বেয়াদবটাও মনে চলে আসে তার। এই অনাকাঙ্ক্ষিত আগমনের কারণ কি? মেয়েটা কি কাল খুব জোর দেখিয়েছে তার উপর? বারবার স্বামী স্ত্রী কথাটাও উল্লেখ করছিল। আচ্ছা, মেয়েটা চায় কি? মায়ের কাছে কিছু বলায় মেয়েটা কি রাগ ঝাড়ল? আর কি যেন বলেছিল সে, তার ব্যক্তিগত রুমটা ওর হবে? হঠাৎ গাধা মেয়েটা এমন কেন বলল? কি বুঝাতে চাইল সে? কি জানি উৎসব ভাবনা আসছে কেন তার মাথায়। কিন্তু বিবেকের ঘর থেকে গয়বী আওয়াজ ভাসছে কানে। তারা আলোড়ন তুলে কিছু একটা বলতে ব্যস্ত। কি মনে করে সে নিজের ফোনটা তুলে নিল টেবিলের উপর থেকে। হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করে নিল মায়েরা অ্যাক্টিভ কিনা। ওকে লাইনে না পেয়ে সরাসরি কল দিন নাম্বারে। কিন্তু ফোনটা বন্ধ। বিরক্ত ভাব নিয়ে টেবিলের উপর আবার রেখে দিতে চাইলেও স্বস্তি পেল না। তাই কন্ট্যাক্ট লিস্টে গিয়ে শাশুড়ির নাম্বারটা খুঁজে খুঁজে বের করল। প্রচণ্ড দ্বিধা জোরতা নিয়ে অবশেষে কল করেই ফেলল ফাতেমা বেগমের নাম্বারটায়। একা একটা ঘরে টিভিতে মন বসাতে পারছেন না ফাতেমা বেগম। ছেলে মেয়ে স্বামী কেউ নেই বাড়িতে। স্বামী মহিন সাহেব অফিস থেকে একটু পরই চলে আসবেন। ফাঁকা বাসায় কাজও শেষ হয়ে গিয়েছে। টিভিতে উনার পছন্দের সিরিয়াল চলছে, তবুও বুঝি উনি শান্তি পাচ্ছেন না। বড্ড নিঃসঙ্গ বোধ উনাকে বিহ্বল করে তুলছে ক্রমশ। আচমকা ঘর থেকে কলটনের আওয়াজ পেতেই হন্তদন্ত হয়ে ড্রয়িং রুম থেকে উঠলেন। বসার রুম পেরিয়ে যেতে যেতে কলটা কেটেও গেল। কপাল কুঁচকে মধ্যবয়সী ফাতেমা বেগম চেক করতে গেলেন কে কল দিল। তবে তার আগেই স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠল, ইহাম বাবা।
সময় ক্ষয় না করে তিনি কল রিসিভ করতেই ওপাশ থেকে শান্তভাবে সালাম আসতেই তৃপ্তি প্রশান্তিতে মুচকি হেসে উঠেন তিনি। হাসি মুখে সালামের জবাব নিয়ে নিজেই বললেন, ইহাম বাবা কেমন আছো? ওপাশ থেকে ক্ষীণ অথচ ভরাট গলায় জবাব দিল, জি ভালো আছি আম্মু। আপনি কেমন আছেন? আব্বু ভালো আছেন? মুচকি হাসলেন ফাতেমা বেগম। ধীরে এগিয়ে গিয়ে আবারও বসলেন সোফায়। ছেলেটা আসলে ভীষণ মার্জিত নম্র স্বভাবের। মেপে চেপে কথা বলতে জানে। প্রফুল্ল চিত্তে উত্তর দিলেন তিনি, এই তো বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছেন। তোমার কি খবর বাবা? খাওয়া দাওয়া ঠিক মতো করো তো নাকি? জি আম্মু। আসলে আমি মায়রার ফোনে কল দিয়েছিলাম কিন্তু ওর ফোনটা বন্ধ আসছে। আপনি কি একটু ওকে ডেকে দিবেন? ইহামের কথায় কপাল কুঁচকে আনলেন তিনি। মেয়েটা কি জামাইকে জানায়নি? কই, তাকে জিজ্ঞাস করার পর তো সে বারবার বলেছে ইহাম সব জানে, অনুমতি নিয়েছে সে। তবে কি মেয়ে উনার কাছে মিথ্যে বলল? এই কারণেই তিনি একদম রাজি হয়নি যেতে দিতে। অক্ষুণ্ণ কণ্ঠে তিনি বলেন, বাবা মায়েরা তো তুহিনের সাথে আজ ট্যুরের জন্যে বের হয়েছে। কেন, তুমি কিছু জানো না? বড্ড ইতস্তত বোধে পড়ে গেল ইহাম। ভেতরের বিচলিত ভাব বাড়ল তার। সম্মানীয় শাশুড়িকে কি করে বলে উনার বেয়াদব মেয়েটার সাথে সে কথা বলে না? তাদের মাঝে কোনো রকম বাক্যব্যয়ের আগেই বাকবিতণ্ডা লাগে। আজই বোধ হয় প্রথম সে স্বেচ্ছায় কল দিয়েছে মায়রাকে। বিয়ের 3 মাস হতে চলল অথচ নিজ থেকে সে কোনোদিন কল দেয়নি ওই মেয়েটাকে। তার অবচেতন মন ঠিক এই মুহূর্তে অনুধাবন করল বিষয়টা আসলেই ঠিক দায়িত্বহীন কিংবা ঔচিত্যবিহীন সীমায় স্থলিত। খানিক অস্বস্তি হলেও নরম স্বরে বলল, আসলে ব্যস্ততা বেড়েছে তো, কাজের খুব চাপ, তাই আর কি। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। আমার মেয়েটাও হয়েছে। ও বলল তুমি নাকি পারমিশন দিয়েছ, তাই তো আমি ওকে তুহিনের সাথে সিলেট যেতে দিতে রাজি হয়েছি। যদি জানতাম তুমি কিছু জানো না তবে। ফাতেমা বেগমের কথা সম্পূর্ণ হবার পূর্বেই আটকে উঠল ইহাম। সেই সঙ্গে কপালে কয়েক ভাঁজ পড়ল তার। হঠাৎ কেমন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কোথায় বললেন? কোথায় গিয়েছে মায়েরা? ফোনের ওপাশের উৎকণ্ঠটা বুঝি ফাতেমা বেগম খানিক ধরতে পারলেন। তিনি একটু নীরব থেকে বললেন, কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা সিলেটে? বিরক্ত বিক্ষোভে চোখ মুখ এক করে তীক্ষ্ণ নয়নজোড়া বুজে আনল ইহাম। ছোট ছোট আকারে ছাটা চুলগুলি আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে ভেতরের অশান্ত আলোড়নটা বুঝার চেষ্টা করল। মুখের ভাব বিকৃত করে আচমকা ঠোঁট ফেরে বলে উঠল, শিট। হঠাৎই বুক মুচড়ে উঠল ফাতেমা বেগমের। ছেলেমেয়েদের শঙ্কায় ভীত হয়ে গেল উনার হৃদয়। ফোনের ওপাশে শত মাইল দূরে থাকা ইহামের ভাবভঙ্গি কিংবা কথার ধরন কিছুই বুঝতে পারছেন না তিনি। তবুও ভেতরটা অজানা ভয় খচখচ করছে উনার। শঙ্কিত কণ্ঠে তিনি থেমে থেমে বললেন, ইহাম বাবা, কি হয়েছে? চট করে ইহাম নিজের উদ্বিগ্নতাটা ধরতে পারল। চোখ খুলে 2 সেকেন্ড ভেবেই স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তেমন কিছু নয় আম্মু। আপনি শুধু শুধু টেনশন নিয়েন না। আসলে মায়রার সাথে একটু কথা বলার ছিল। আমার কাছে তো তুহিনের নাম্বার নেই। আপনি কি তার নাম্বারটা একটু দিতে পারবেন? প্রয়োজনের বাহিরে আর কথা বাড়ালো না ইহাম। সে চুপ করতেই সংশয় জড়ানো কণ্ঠে ফাতেমা বেগম বলার চেষ্টা করলেন, ঠিক আছে। তবে সত্যি কোনো চিন্তার কারণ নেই তো বাবা? একদম না। আপনি চিন্তা করবেন না। তুহিনের নাম্বারটা দিবেন আম্মু? আমি নাম্বারটা খাতায় তুলে তোমায় কল করছি বাবা। আচ্ছা রাখছি তবে। ইহাম কল কাটতেই তার মুখে আবারও চিন্তার গম্ভীর ভাব ফুটে উঠেছে। এই প্রথম মায়রাকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। চোখে মুখে করুণ একটা ভাবের সাথে ক্ষোভ মিলেমিশে একাকার হয়ে উঠেছে। মিশ্র অনুভূতিতে বড্ড চঞ্চল তার ভেতর। চিন্তিত মুখশ্রীতে এক হাত কটিদেশে ঠেকিয়ে অন্য হাত দিয়ে চোখ মুখ ঢাকল সে। কিছুক্ষণ ওভাবেই নীরব থেকে তার বেসামাল দুশ্চিন্তা আর উদ্বেগ হজম করার চেষ্টা করল। শান্ত স্থির থাকলেও তার ভেতরটা অস্থির শঙ্কায় ব্যাকুল হয়ে উঠছে। সিলেটের বর্তমান অবস্থা মোটেও ভালো না। বিশিষ্ট জনপ্রিয় এক রাজনীতিবিদকে গলা কেটে হত্যার কারণে বর্তমানে সিলেট গরম হয়ে আছে। অবরোধ, গাড়ি ভাঙচুর সহ নানান সহিংসতা বিরাজ করছে সিলেটে। এমন অরাজক বিশৃঙ্খল পরিস্থিতিতে কি করে তারা সিলেট যেতে পারল? আর তুহিনী বা কেমন ভাই বোনকে নিয়ে ট্যুরে চলে গিয়েছে ঢেংঢেং করে? মুখের উপর থেকে হাত সরিয়ে কিছুক্ষণ ভাবল ইহাম। তার চিত্ত তীব্র, ব্যাকুল, অশান্ত। তুহিনের প্রতি মাত্রাতিরিক্ত রাগে চোখ মুখ গরম হয়ে উঠল তার। ইচ্ছা হচ্ছে ওকে সামনে পেলে ঠাটিয়ে 2 গালে 2টো চড় দিতে। আর মায়েরা? ওই গাধা নির্বোধ মেয়েটা? ওকে সামনে পেলে তো। চোখ মুখ হিংস্র করে দাঁত কাটল সে। তুহিন ড্রিভারের সাথেই বসে আছে। মোটোমার ঢাকা থেকে তারা 11 জন এসেছে। তুহিন সহ ওর 9 বন্ধু আর মায়ারা শিফু। তুহিন পিছনে তাকিয়ে দেখল মায়রার কাঁধে শিফু মুখ হা করে ঘুমাচ্ছে। ঠোঁটের কুর্নিশ ভিজে আছে মুখের লালায়। বাদবাকি সবাই তখন ঘুমে মশগুল।
তুহিন চট করে নিজের ফোনে সেই হাস্যকর দৃশ্য বন্দি করে মুচকি হেসে উঠল। স্ক্রিনে শিফুর ছবি দেখতে দেখতেই আচমকা ভেসে উঠল, ইহাম ভাই নামটা। নাম্বারটা মায়ের কাছ থেকেই সংগ্রহ করে রেখেছিল যদি কখনো দরকার পড়ে সেই আশায়। ইহামের কল পেয়ে চোখ বড় হয়ে উঠে তার। চকিতে তাকায় ঘাড় বাঁকিয়ে পিছনে। দ্রুত ঘুমন্ত মায়েরাকে ডেকে তুলে সে। আরে এই কুমড়োপটাস তাড়াতাড়ি উঠো। দেখ তোর জামাই কল দিয়েছে। তুহিনের চিৎকারে মায়েরার সাথে ওর পাশে থাকা শিফুও সজাগ হয়েছে। ঘুমন্ত দুই কিশোরীর সবটা বুঝতে সেকেন্ড 10 সময় ক্ষুণ্ণ হল। ভয়ে শিফু মায়েরার হাত জড়িয়ে ধরল। ভীত কণ্ঠে বলল, এখন কি হবে ভাবি? ভাইয়াকে ভুলেও কিন্তু বলো না আমি এসেছি। তুমি বলেছ ভাইয়া খাগড়াছড়ি আছে। আর আমরা সেদিকে যাব না তাই আমি এসেছি। শিফুর কথা মাঝপথে থামিয়ে তুহিন জোর গলায় বলে উঠল, আরে চুপ করো ভিতুর ডিম, এখন কি করব সেটা বলো। তুহিন প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় বোনের দিকে। মায়েরা নিজেও শঙ্কিত। সাহস দেখিয়ে চলে এলেও মৃদু ভয় তাকে শিউরে দিচ্ছে। সময় নিয়ে ঢোক গিলে বলল, কল রিসিভ করো না ভাইয়া। তুহিন উত্তর দেওয়ার আগেই কলটা কেটে গেল। সবাই দীর্ঘশ্বাস ফেলার পূর্বেই হৃদয় কাঁপিয়ে আবারও ভাইব্রেট করে উঠল তার ফোনটা। আবারও ইহাম কল দিয়েছে। তুহিন সন্নিগ্ধ নজরে বোনের দিকে তাকালে তাকেও নিরুপায় দেখালো। অবশেষে পুনরায় কল কাটার আগেই রিসিভ করল সে। হ্যালো তুহিন, কোথায় আছো তোমরা? মোটা গলায় ধমকের সুরে বলা কথাটায় কাপল তুহিনও। ঢোক গিলে হাসার চেষ্টা করে জবাব দিল, আসলে ভাই আমরা তো। তোমরা এই সময়ে কোন আক্কেলে সিলেট গিয়েছো বলো তো ননসেন্স? তাও আবার ওই ইডিয়টটাকে নিয়ে। তুহিন বুঝল ইহামের চিন্তার কারণ। সে আশ্বাস দেবার জন্যে বলল, ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমরা সেফ জায়গাতেই আছি। মায়েরার কাছে ফোনটা দাও। স্পিকারে শেষের ক্ষোভ মেশানো কথাটা আন্দাজ করতে পারল মায়েরা। দ্রুত ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়েই কেটে দিল তা। পরপর সেটা অফ করে ফোঁস করে দম নিল। সারা রাত তার খুব একটা ভালো ঘুম হয়নি। এক বিহ্বল চিন্তা তাকে অস্থির করে তুলেছে। বিছানায় ছটফট করতে করতে মায়েরার প্রতি শুধু ক্ষোভটাই বেড়েছে তার। যতবার তুহিন বা মায়েরাকে কল দিয়েছে ততবার ফোন বন্ধ পাওয়ায় তার রাগের সাথে ব্যাকুল হয়েছে হৃদয়। মেয়েটা তার কাছে নেই নেই কোনো যোগাযোগ, অথচ কিভাবে জ্বালাচ্ছে তাকে। কোন অদৃশ্য টানে অস্থির করে তুলছে। জিপে বসে আছে ইহাম। পরনে কালো শার্টের সাথেই মেলানো কালো প্যান্ট। ফর্সা পেশিবহুল হাতে বড্ড বেশি শোভা পেয়েছে কালো ফিতার একটা স্মার্ট ওয়াচ। খুব ভোরেই সে রওনা হয়েছে। উদ্দেশ্য বান্দরবনের নীলাচল। আজ গুরুত্বপূর্ণ কিছু একটা হতে যাচ্ছে এখানে। তাই যা পদক্ষেপ নিতে হবে তা যথাসম্ভব বেশ সাবধানেই নিতে হবে। আজকের কাজটা সম্পূর্ণ হলেই মজিদ পাহাড়িকে কাবু করতে তার খুব বেশি কসরত করতে হবে না। সকাল তখন 7টার মতো বাজে। সবাই চাঁদের গাড়ি করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এগিয়ে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। ঈষৎ কুয়াশা ঘেরা ধূসর সবুজ গাছপালাগুলি বড্ড বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। প্রকৃতির এই অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবনের হিমেল হাওয়া গাড়ির ভেতরের প্রতিটি ব্যক্তির শরীর বেদ করে একবারে অন্তঃস্থলে গিয়ে লাগছে। সবার চোখে মুখে তখন স্তূপে স্তূপে জমা মেঘ ও পাহাড়ি সৌন্দর্যের মুগ্ধতা। প্রকৃতি যেন ডানা মেলে দিয়ে রাজত্ব করছে এখানে। মায়েরা কিঞ্চিত প্রফুল্লের হাসি মেলে তাকিয়ে রয়েছে সেই দিকে। শিফু ছটফট করে একবার ওদিকেও দৃশ্য ও আরেকবার অন্যদিকের দৃশ্যে ডুবে গিয়েছে। তুহিন সহ ওর বন্ধুরাও মুগ্ধ হয়ে দেখছে প্রকৃতির দ্বার খুলে দেওয়া উন্মুখ সৌন্দর্য। সরু রাস্তায় আঁকাবাঁকা পথে গাড়ি হেলে যাওয়ায় তাদের শরীরও বেঁকে আসছে। থেমে থেমে এক রোমাঞ্চকর ভয় তাদের অগাধ উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছে। শত ফিট উঁচুতে রাস্তায় চলা গাড়ির ভেতর থেকে নিচের অতল গাছপালায় পূর্ণ খাদ শরীর শিউরে দেওয়ার মতো। বিশাল বড় পাথরে বেষ্টিত পাহাড়ের পাশ দিয়ে চলা গাড়ির ভেতর থেকে সবাই হা করে বিস্মৃত নজরে তাকিয়ে অবলোকন করছে সেই মনোরম প্রকৃতির বিমুগ্ধকর দৃশ্য। বান্দরবন শহর থেকে 4-5 কিলোমিটার দূরে নীলাচল হিল সাইডের রিসোর্ট বুক করা রাখা হয়েছিল তাদের। গাড়ি থেকে নেমেই আগে রিসোর্টে উঠে তারা সকল ফর্মালিটি কমপ্লিট করে চেকপোস্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই বের হলো পুনরায়। পাহাড়ের চূড়ায় গিয়ে আগে সূর্যাস্ত দেখে তারপর ব্রেকফাস্ট করবে। এরপর ক্রমানুসারে ডাবল হ্যান্ড টাইটানিক ভিউ চিম্বুক পাহাড় বা কালা পাহাড় শৈলপ্রপাত ঝর্ণা স্থানগুলিতে যাবে। যদিও সেখানে এখন খুব ভালো ভিউ পাওয়া যাবে না। বর্ষাকালে শৈলপ্রপাতের দ্বার খুলে যায়। স্বচ্ছ পানিতে কলকল করে ঝরে দাঁড়া। আস্তে ধীরে এসে দাঁড়ালো ইহাম। চোখে তার শার্ট প্যান্টের মতোই কালো রঙের রোদ চশমা। ভিউ পয়েন্টের প্রতিটি মানুষের দিকে নজর বুলিয়ে যাচ্ছে ইহাম। তার তীক্ষ্ণ বাজপাখির দৃষ্টি অসঙ্গতির কোনো কিছুর দিকে। সব কিছু গাঢ় নজরে পর্যবেক্ষণ করতে হবে। তার আরও 7 সহকর্মী এখানে এলোমেলোভাবে অবস্থিত আছে সিভিল ড্রেসেই। কারো বুঝার জো নেই কারা তারা। কিংবা এখানের একজন ট্যুরিস্ট ধারণাও করতে পারবে না কি হতে যাচ্ছে এখানে। কত ভয়াবহ গা কাটা দেওয়া কাণ্ড ঘটতে পারে এখানে।
খুব দৃঢ়তার সাথে চোখ বুলাতে বুলাতে হঠাৎ কিছু খেয়াল করতেই থমকে দাঁড়ালো ইহাম। বিস্ময় আশ্চর্য ভাবভঙ্গিমায় কপাল কুঁচকে চোখের উপর থেকে কালো চশমা সরিয়ে নিল সে। এবার স্পষ্ট দেখতে পেল তার একমাত্র বোন শিফুকে। খুব ভালো করে নজর বুলিয়ে নিশ্চিত হলো এটা শিফুই। বিস্ময় হতবাকে তার মস্তিষ্ক কিংকর্তব্য বিমূঢ়। শিফু এখানে কি করে? কি করছে সে এখানে? তার বাবা মা কেউ কিছু বলেনি তো? বাবা বাসায় অসুস্থ, এখনো ঠিকভাবে সুস্থ হয়নি, অথচ শিফু এখানে কি করে আসবে? চিন্তায় চিন্তায় চোখের দৃষ্টি সরু শানিত হয়ে আসছে ইহামের। চোখের সামনেই দেখতে পাচ্ছে শিফু একদল লোকের সাথে এগিয়ে আসছে। দেখা দৃশ্য যেন বিশ্বাস করতে চাইছে না এটা শিফু। আচমকা শিফু ভাইয়ের অনুরূপ কাউকে দেখেই আঁতকে উঠল। চকিতে এদিক ওদিক তাকিয়ে খুঁজল মায়রাকে। রেলিংয়ের পাশেই দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেল তাকে। শিফু দৌড়ে সেদিকে চলে গেল। দূর থেকে শিফুর ভীত চোখ মুখে এবার নিশ্চিত হলো এটা তার বোনই। পরক্ষণে তার পাশের মোহিনী কিশোরীকে দেখেই স্তব্ধ হলো সে। কি আশ্চর্য, সে না বলল তারা সিলেটে? তবে এখানে কি করছে? এই অসভ্য বেয়াদব মেয়েটা একটা ধরি মিথ্যাবাদীও। ক্রোধ বিদ্বেষে চোয়াল শক্ত হয়ে এলো তার। তীক্ষ্ণ দৃষ্টিতে ঝরতে থাকলো অগ্নিকণা। তেজস্বীয় ভাবে দাঁত পিষে হাত মুষ্টিমেয় করল অচিরে। দাবানল ঝাড়তে উদ্যত হবার পূর্বেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে থমকে গেল সে। বাড়ানো পা ফেলতে পারল না আর। স্তম্ভিত হয়ে কপালে আরো দৃঢ় ভাঁজ উঠে এলো। ওই মারাত্মক দৃশ্যটার জোর বুঝি থমকে দিয়েছে তার কঠোর হৃদযন্ত্রটাও। চলবে।